ভাবি মাইন্ড করতো মৌসুমী ম্যাডাম নিয়ে, যে কারণে দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, বাই না করে দিয়েছে যে না, আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করব না, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি, জুটি ভেঙে দিছি। তখনই ভাই বলছে যে আমার তো কোনো বোন নাই, নূপুর আমার ছোট বোনের মতো ছিল। আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। আমি ফিল্মে ঢুকছি 1988, 1988-তে। তখন সোহান ভাই নতুন আর্টিস্ট নিয়ে, নতুন মুখ নিয়ে কেমন থেকে কেমন ছবির শুটিং চলে, 20% কাজ শেষ, 80% কাজ বাকি। ওই টাইমে আমি ঢুকছি, প্রোডাকশনে কাজ করতেছি। এক পর্যায়ে হিরো আমার খুব লাইক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা। তা আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, আপনার রাখলে আমি থাকবো। তা আমি গরিব ঘরের ছেলে, আমার বাবা মা গরিব, আমরা নুন আনতে পান্তা পুরোই, একবেলা খাই আরেক বেলা না খাই থাকি। সালমান ভাইয়ের লগে ঢোকার পরে আমার কি অভাব, কি টাকা পয়সা খাওয়ার দাওয়ার অভাব কি আর আমি বুঝিনি কখনো। তো বলে যে ঠিক আছে, তোমার সংসারের দেখতে আমি নিলাম, তুমি আমার সাথে থাকো। এই ঢুকে গেলাম ওনার লগে, কাজ করতেছি, বাসায় তো থাকতেই হতো। কলের বিষয়ে কি বলবো, সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নাই। তৃতীয়তে আমি বলছিলাম যে ভাই, আমি আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলাম, বাসায় বন্ধু বান্ধব নিয়ে বৈশা ড্রয়িং রুমে আপনি আড্ডা করতেছেন, আমি বললাম যে ভাই আপনি খাল কাইটা কমিয়ে ঢুকাইতেছেন। তখন এই প্রশ্ন করার পরে আপনি আমার উত্তরটা কি দিলেন, যে রাত্রে আমার বললো কি তুই ঘুমাস না, আমি ঘুমাই। বেশ ভালো কথা বললেন, আমি লজ্জা পেয়েছি। আবার বললাম যে ভাই বন্ধু বান্ধব আছে বেশ ভালো, এফডিসিতে আড্ডা করবেন, বাসায় না। বাসায় নিয়ে কি এর আড্ডা? এই যে বাবির নেট কাপড়ের ড্রেস পরা থাকে, পাতলা কাপড়ের ড্রেস পরা থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছু দেখা যায়, কার চোখের নজর কেমন কে জানে। তুই আমার পিয়ে না আমি তোর পিয়ে। আরেকদিনকার বাবির লোকে ঝগড়া লাগছে, ফোন দিছে ওনার মার কাছে, স্বামীরা বাবির মার কাছে ফোন দিছে, আম্মু মনসুর আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পিয়ে, আমি আপনার মেয়ের স্বামী, আপনার মেয়ে আমার স্ত্রী, অথচ আপনার মেয়ে আমারই বিশ্বাস করে না, আমি যে তার স্বামী আমার বিশ্বাস করে না। আমার পিয়ে মনসুর ওর কথা সব বিশ্বাস করে, আমি কখনো বাসায় এসে শান্তি পাই না। আপনার মেয়ে মাইন্ড করে, সন্দেহ করে, যেহেতু মনসুর আমার সাথে থাকে, মনসুর সব দেখে সব শুনে। মনসুরই জিজ্ঞাসা করেন যে আমি কোনো খারাপ কিছু করিনি। তা আমি তো দাঁড়ায় শুনতেছি, উনি টেলিফোনে বলতেছে, আমি দাঁড়ায় শুনতেছি। তখন টেলিফোন ছিল, এই মোবাইল ছিল না। তা আমি দাঁড়ায় শুনতেছি। শোনার পরে আমি বললাম, যখন ফোন কাইটা দিল তখন আমি ভাইয়াকে বললাম যে ভাই এটি কী বললেন আপনি শাশুড়িরে, এটি দরকার আছে বলার? বলবো না। এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে, সন্দেহ করে, শুধু তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই, তুই সাথে থাকিস নাম কি? হ্যাঁ ভাই থাকি। তাই তুই সাথে থাকার পরেও কেন তোর ভাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? অ্যাকচুয়ালি সন্দেহটা করতো মৌসুমী ম্যাডাম, মায়ের কাজে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে। এই সন্দেহের কারণে মানে মারতো ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে, বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই বাবির জিদ আমার উপরে দিয়ে বিয়ে করছে হইল সুব্রাতের 15-20 দিন আগে। সুব্রাতের 15 দিন পর রোজার ঈদে ছবি রিলিজ। 25 রোজা যখন আমি বন্ধু বান্ধব 2-4 জন নিয়ে বাসায় গেছি, গ্রিন রোডের বাসায়, ওনার মার সাথে থাকতো। ওই তখনই আমি জানতে পারছি ভাবি আলাদা হয়েছে যখন বাপ মার থেকে, তখন ইস্কাটা নেই। তো মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? না, মার সাথে, মা তো মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড়ো মারে, মা শাসন করে, মা যদি একটা কুটুকটাও কয়, মা ওটা বোঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই, কথাটা ব্রেন্ডে নিয়ে। অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে, আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি গোলাম পান নাই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীরার জন্য, বাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। তো আমি তো এই সংসার করে সুখ পাইতাম। প্রচারণা করা হয়েছে, অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে।
আমি আপনার লগে 6 মাস থাকলে আপনি কোন চরিত্রের মানুষ, কোন ব্যবহারের মানুষ, কোন নীতির মানুষ, কোন রীতির মানুষ আমি চিনে আলাম। 4.5 বছর ছিলাম, তো উনি কোন ধরনের মানুষ, উনি আত্মহত্যা করতে পারে না তার পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটা আমি বুঝি। ভাবি মাইন্ড করতো মৌসুমী ম্যাডামদের নিয়ে, যে কারণে দেনমোহর ছবি করার পরে আর কোনো ছবি করেনি। ছবির প্রস্তাব আইছিল, বাই না করে দিয়েছে যে না আমি আর মৌসুমীর সাথে কোনো কাজ করব না। তো আমি ভাই বাইরে প্রশ্ন করলাম যে ভাই এই যে না করে দিলেন, ছবির গল্প তো ভালো, আপনি না করলেন মনসুর? তোর ভাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর লোক কাজ করবো না, আমার সংসারে আমি সুখ চাই, শান্তি। ছুটি ভেঙে দিচ্ছি। অনুষ্ঠানে গিয়েছিলাম, ম্যাগাজিন অনুষ্ঠানে, রামপুরা টিভি সেন্টার, ওইটা আমি বিটিভি, আর কিছু নেই। ওখানে পরিচালক জহিরুল হকের সাথে সাক্ষাৎ হয়েছে। পরিচালক জহিরুল হক হইল মনে করেন সালান্ডার ছবির ডাইরেক্টর, জসিম ভাইয়ের সালান্ডার ছবির ডাইরেক্টর জহিরুল হক পরিচালিত সালান্ডার। উনি হইলেও মনে করেন এই তুমি আমার ছবির জন্য প্রস্তাব দিছে, সালমান ভাইয়ের প্রস্তাব দিয়েছে। পরে সালমান ভাই বললো যে হিরোইন, কয় হিরোইন আমি আমার হাতে আছে, নতুন হিরোইন আমি নেব। তখন সাবনুল ম্যাডাম মানে নূপুর ম্যাডামের প্রথম ছবি রিলিজ হয় চাঁদনি রাতে, সাব্বিরের সাথে। এরপরে মনে করেন ওই তুমি আমার গল্পটা শুনলো সালমান ভাই, গল্প শুনাইছে, শোনার পরে ভাই রাজি হয়ে গেছে। ধরলো তুমি আমার ছবির, ওই ছোটো বোনের চোখেই থাকতো। ওনার দিকে কোন নজর, বা উনি কেন কোনো হিরোইনের দিকে বা কোনো দৃষ্টি কখনো খারাপ করেনি, কোনো হিরোইনের সাথে কোনো বাজে আলাপ করেনি, কারোর সাথে বৈশাখ যে খাউজানে আলাপ ওনার এই সময় ছিল না। ডাইরেক্টর যদি কইতো শুটিং পেক আপ, উনি চিকরায় ডাকতো মনসুর 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 তুই কোথায়? আমি ভাইয়া কী হয়েছে? সব গোছায় গাড়িতে তুল। আমি কেন? কাজ পেক আপ হয়ে গেছে গা। কখন বাসায় আসবে পাগল হয়ে থাকতো ভাবির কাছে আসার জন্য, আর এই ভাবি সন্দেহ করতো। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন, ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। আবার ওই আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেনমোহর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া, ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা আমার পেট টেবিলটা নিয়ে আসো, মাজা ব্যথা করে পেট টেবিলটা লাগাবো। তো তখন সিএনজি নেই, বেবি ট্যাক্সি, স্কুটার। কাজ করছি 7 রাস্তা মোচের আগে বেরা, এই ডাইন দিকে সোনালী ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল, মানে এই যে কামারের ঘর, লোহা পিঠা কামারের ঘর। ওই সিকোয়েন্সে, গানের সিকোয়েন্সে দেখা যায় যে বায়ে লোহা পিঠাইতেছে, গরম লোহা। গান দেন পুরুষ নষ্ট হয় রে ভাই নারীর কারণে। ওই সিকোয়েন্সের টাইমে আমার ভাই বাসায় যখন পাঠাইছে, আমি বাসায় আসলাম। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, ভাবি ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো ভাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা। ওয়াশরুমের ঢুকে আপনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিত্তি আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কী কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে। এই ঘটনাটা 3 মাস পরে এই ঘটনা ভাই হুনি ভাই, মানে যে লোক আমার বলছে যে তোর সালমান ভাই দুনিয়াতে নেই, মারা গেছে, ওই লোকরে আমি ধাক্কা দিয়ে ময়লার গাড়ার ভিতরে ফেলাই দিই। ঘটনাটা কি তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি। বলে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান, উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কী কারণ হয়েছে? কই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই আর কি। একজন যদি সুপারস্টার হয়ে যায় তখন ওনার 10 নামাবে কীভাবে, এই টেনশনে থাকে পিছনের মানুষ, বুঝছেন? জাস্ট ওইটাই। আচ্ছা আমার ভাই একটু সবশেষে জানতে চাই সালমান শাহকে নিয়ে। প্রিয় চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর এত বছর পরও কিন্তু সমান জনপ্রিয়তায় আছেন। সমান জনপ্রিয়তা ওনাকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি,
যে উনি যখনকার তৎকালীন সময় যে অভিনয়গুলো করেছেন, সে অভিনয়গুলো না যারাই দেখেছে বা এখনও যারা দেখছে, মনে হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা পারিবারিক যে একটা বন্ধন, ধরেন কেউ যদি কোনো প্রেমের সিনেমা দেখতে যায়, মনে হয় যে তার নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলা, চলাফেরা, যেভাবে কথা বললে তার মানে খুশি থাকে, সে ধরনের মানে অঙ্গভঙ্গিমাগুলো সালমান ভাইয়ের ছিল। একজন বড় ভাইয়ের সাথে কথা বললে কীভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কথা বললে কীভাবে বলতে হবে, পরিচালকদের আছে, কিন্তু মেন ছিল ওনার সংলাপ বলাটা, যেটা এক্সেপশনাল। মনসুর ভাই, আপনার কাছে ফিরতে চাই। চলচ্চিত্র পাড়া তো একটা রঙিন পাড়া, যে জি। পাড়ায় রঙিন জিনিস আপনি দেখেছেন, তো রঙিনের ভিতরেও অনেক রঙিন খবর থাকে। ভাই কারোর সাথে কোনো খারাপ, কোনো হিরোইনের সাথে, কোনো মেয়ের সাথে কখনোই খারাপ কিছু করেনি। সাইটে যে নাচে একটা মেয়ে, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। এই সাইটে ছেলেদের, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। ফাইটার, তাদের সাথেও ভালো ব্যবহার করছে। সবার সাথে মজা করতো, কিন্তু এরকম কোনো বেয়াদবি করতো না, কোনো ফাউল কাজ করতো না যে ওনার বদনাম হবে বা ওনার ফিল্মের ভিত্তিতে খারাপ বলবে, এমন কোনো কাজ করতো না। উনিও আমার বলছে যে মনসুর, ফিল্মে এমন কোনো কাজ করবা না, কেউ তোমার একটা চর দিব, ওই চর তোমার গালে পড়বো না, পড়বো আমার গালে। ফিল্মে এমন কোনো কাজ করবা না, কলারে দিলে তোমার একটা গালি দিব, ওই গালিটা তোমাকে না আমাকে দেবে। ইন্ডাস্ট্রিজের মানুষ চিনে তুমি আমার প্রিয়। থাকতেই পারে, হাত থাকতেই পারে, কারণ উনি যখন সুপারস্টার হয়ে গেছে, জনপ্রিয়তা তুঙ্গে যাচ্ছে, তখন তো ওনার ডাইনে বায়ে সামনে পিছে কোনো অভাব নেই। আপনাকে বলছিল কোনো সন্দেহ, যেহেতু একটা ঘটনার কথা বললেন আপনি, সালমান শাহ সব বিষয়ে বলতেন, এ ধরনের কোনো ঘটনা আছে যে আপনাকে জানিয়েছিল? ওই যে বললাম যে আমারে বলছে মনসুর, নারী জাত, মা বোনের জাত, ইজ্জত করবা, সম্মান করবা, ইয়েকিন করবা না। দ্বিতীয়ত বলছে মনসুর, নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের দোষ নেই। তা আমার ঘরের ইঁদুরই তো বেড়া কাটতেছে, আমি বাইরের ইঁদুরের কি দোষ দিব? আবারও আপনি সেই সামিরার কথাই বলছেন। ইয়েস, সামিরার কথাই ঘুরে ঘুরে বলছেন যে এই সালমান শাহ চলে যাওয়ার পিছনে সামিরার হাত রয়েছে। একটা স্ত্রী, একটা স্বামী করলাম, মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর বাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে। এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহর মামলাটা হত্যাকাণ্ডে মামলা হয়েছে, এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। কি আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। আর ওই যখন নাকি এই কথাটা প্রচারণা করে, সে সালমান সুসাইড করছে, আত্মহত্যা করছে, এই আত্মহত্যার কথাটা হয় না, বাংলাদেশে অনেক ছেলে মেয়েরা সুসাইড করছে, আত্মহত্যা করছে, এটা ইতিহাসে আছে। আমি মিথ্যা বলতে পারি, কিন্তু বাংলার মানুষ যারা 96 সালে 6 সেপ্টেম্বর যারা এইসব ঘটনা শুনছে, জানছে, ইনারা তো আর মিথ্যা বলবে না। সারা বাংলাদেশ প্রচার করে খবর লিয়া দেয় যে সালমান শাহ সুসাইড করছে, এই কথা হয় না, অনেক ছেলে মেয়েরাও সুসাইড করছে, কিন্তু না, ভাই আত্মহত্যা করেনি। তারে সুপরিকল্পিতভাবে, নিখুঁতভাবে, সাক্ষী প্রমাণ ছাড়া ওনারা হত্যা করা হয়েছে। এটা আমার রুহু কইতাছে, ওনার আত্মার লগে আমার আত্মা একজেস্ট। উনি মারা যাওয়ার পরে আমি 98 সালে যখন পাগল থেকে সুস্থ হয়েছি, আমি কয়েকদিন শাহজালাল মাজারে স্বপ্নে দেখছি, আমি ডাকতেছি ভাই দরগার থেকে বাইরে, বাউন্ডারি বাইরে আইতে পারি না, রোডের এই পারে। আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম। কয় কিরে তুই আইসস কে? যা, তোর লগে কথা ঘুম না, তোর জন্য আমি আজকে এই জায়গায়, তোর কারণে আমি আজকে এই জায়গায়, তুই যা, তোর লগে কথা ঘুম না। আরেকদিন স্বপ্নে দেখলাম ভাই গাড়ি চালায় বাবুবাজার ব্রিজের উপরে দিয়ে গেছে, আমার এক পায়ে স্যান্ডেল আছে, আর এক পায়ে স্যান্ডেল নেই, আমি গাড়ি পিছিয়ে ছুটছি, দৌড়াইতেছি। দৌড়ে গিয়ে গাড়ি থামাইছি, থামানোর পরে আমি বাইরে বললাম যে ভাই এখন দেখি এই দিকের মাথার চারাটা এমনি উল্টে মগজ বাইরে রয়েছে, মানে স্বপ্নে দেখছি এটা। তো উনি যদি মনে করেন সুসাইড করতো, ওনার চেহারায় নূর থাকতো না। আত্মহত্যা যারা করে তারা চেহারায় নূর আল্লাহ অটোমেটিকভাবে নিয়ে নেয়, কিন্তু ওনার চেহারা ভরপুর নূর ছিল। উনি আত্মহত্যা করেন, ওনার রুহু গেছে কখন জানেন? যখন জানাজাটা পড়াইছে। এর আগ পর্যন্ত ওনার রুহু পিত্তির নিচে ছিল। এটা আমার মন বলতেছে, আমার আত্মা বলতেছে। আপনাকে শুনলাম আপনার কথা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই সালমান শাহর হত্যার বিচার হোক। দর্শক, আমরা শুনছিলাম বাংলা চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক কিংবদন্তি সালমান শাহর কথা। আজকে অনুষ্ঠানে তার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হলো। তো তাদের প্রত্যাশা, তাদের দাবি যেন সালমান শাহর এই বিচারটি ন্যায় বিচার হয় এবং খুব শীঘ্রই যেন এই মামলাটি নিষ্পত্তি হয়। তো এই ছিল আজকের অনুষ্ঠানে। আজকের মতো চলে যাচ্ছি, সঙ্গেই থাকুন সময়ের।